ওয়েলকাম টু নেটশালার আড্ডাতে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস, আমি একটা বিষয় নিয়ে ভীষণই উদ্বিগ্ন এবং আমি সেই বিষয়টি নিয়ে আমি যেমন উদ্বিগ্ন আমার সঙ্গে সঙ্গে আশা করি তোমরা সবাই উদ্বিগ্ন। দেখো, বিষয়টি অন্য কিছু না, খুবই সহজ একটা বিষয়, কিন্তু বিষয়টি আমাদের কাছে নূতন। আমরা যারা নূতন ইউজিসি নেট জুন 2025 এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছি বা যারা আমরা ভাবছি কেমন করে এক্সামটাকে এই এক্সামের জন্য আমরা কি কি প্রিপারেশান নেব, কোন কোন বইগুলো আমরা পড়বো, কোন কোন লেখকগুলো আমরা পড়বো, কোন কোন লেখকগুলোকে আমরা পড়বো না, বা কাদের উপরে জোর দেব। দেখো, আমি একই কথা বারবার বলে আসছি যে তোমাদেরকে একটা বিষয়ে খুব ভালোভাবে তোমাদের মাথায় রাখতে হবে যে নেট এমন একটা সর্বভারতীয় পরীক্ষা যেখানে প্রশ্ন কিন্তু খুব ডেপথ থেকে হয় এবং ইন্টেলেকচুয়ালি কোয়েশ্চেন হয়। মানে ইন্টেলেকচুয়ালি কোয়েশ্চেনগুলো এমনভাবে সাজানো থাকে যেখানে তোমাকে অনেকটা ডিপলি যে কোনো লেখক বলি বা যে কোনো রাইটার বলি, তার যে লিটারারি কন্ট্রিবিউশনস আছে সেগুলো বলি, সেগুলোকে তোমাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলোকে পড়তে গেলে আমি কোন লেখককে পড়বো বা আমি কোন লেখককে পড়বো না। দেখো, আমি আগেও বলেছি, বাজারে বা মার্কেটে তুমি যে গাইড বইগুলো পাচ্ছ সেই গাইড বুকগুলোর হেল্প নিতে পারো। এছাড়াও অ্যামাজন কিনলে ই বুকে আমার যে বইটা রয়েছে সেই বই থেকেও হেল্প নিতে পারো। এছাড়াও আমি আজকে মাই ওন নোটস, আমার নিজের নোটস থেকে তোমাদেরকে কিন্তু আমি সেইগুলো, সেই সমস্ত লেখকগুলো বা তাদের লেখা কোন কোন কন্ট্রিবিউশনগুলো পড়লে নেট এক্সাম, সেগুলোই আমি পড়ে কিন্তু আমি কোয়ালিফাইড হয়েছি বা আমি নেটকে ক্র্যাক করেছি। এবং আমি এটা বিশ্বাস করি যদি তোমরা এগুলোই পড়তে থাকো, প্রশ্ন এইখান দিয়েই আসে। কিছু প্রশ্ন হয় যেটা একটু কঠিন বা যেটা কয়েকটা প্রশ্ন আসে যেটা হয়তো তোমার রিচের বাইরে, কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তোমার জানাই আসে যদি এই বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখো বা এই রাইটারগুলোকে ফলো করো। দেখো, আজকে আমি নিজে যেগুলো পড়েছি সেইগুলোই তোমাদের সাথে আলোচনা করবো এবং এইগুলোকে তোমরা যদি থরোলি তোমরা দেখতে থাকো এবং নেটশালার যে ফ্রি অনলাইন ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো যদি ফলো করতে থাকো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এখন প্রশ্ন হচ্ছে কোন লেখকগুলোকে পড়বো, তাই তো? ঠিক আছে, সবার আগে আমি তোমাদের একটা কথা বলবো, প্লিজ তোমরা খাতা, পেন, পেন্সিল যা কিছু তোমাদের কাছে আছে সেগুলো নিয়ে চটজলদি বসে পড়ো এবং আমি একে একে বলবো, সেগুলোকে তোমরা নোটস করবে। দেখো, আমি এজ ওয়াইজ বলবো এবং তোমরা এটা মাথায় রেখো, আমি যা বলছি সেগুলো ক্রোনোলজিক্যালি বলছি। আমি ক্রোনোলজিক্যালি এই কারণে বলছি, পরীক্ষার হলে অনেক সময় কি হয়, তোমাদের কাছে এই কোয়েশ্চেনগুলো ক্রোনোলজিক্যালিই আসবে, তো এই আনসারগুলো তোমাদের অবভিয়াসলি করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ক্র্যাক ইউজিসি নেট। সেই জন্য বলছি, খাতা কলম নিয়ে বসো, নাও আমি স্টার্ট করছি। ওকে, সো এজ অফ চসার। প্রথম আমরা এজ অফ চসার, আমরা প্রথমে পোয়েটস অফ, প্রত্যেকটা এজের কোন কোন কবিদের আমরা পড়ব সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, প্রত্যেকটা এজে কোন কোন কবি আছে বা কোন কোন কবি বা কোন কোন পোয়েটস অ্যাকচুয়ালি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা কোন কোন পোয়েটগুলোকে আমি ছেড়ে দেব বা কাদের উপর মেন ফোকাস রাখবো। যেমন আমি এজ অফ চসার থেকে তোমাদের বলতে পারি উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গাওয়ার এবং চসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চসার ক্যান্টারবেরি টেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রোলগ অফ ক্যান্টারবেরি টেলস ভীষণই ইম্পর্টেন্ট, ভীষণই গুরুত্বপূর্ণ। আবারও বলছি, উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গাওয়ার অ্যান্ড জোফ্রে চসার। উইলিয়াম ল্যাংল্যান্ড, জন গাওয়ার অ্যান্ড চসার। এজ অফ চসার থেকে এই এই তিনটে কবিকে দেখলেই হবে। ওকে, এইবার আমরা যাচ্ছি ইংলিশ চসারিয়ান পোয়েটস। দেখো, আমি কিছুদিন আগে পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম কিছু লেখক আছে দে ওয়ার গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই চসার। আজকে আমি সেই লেখকগুলোর নাম বলছি যারা চসারের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল, সেগুলোকে আমরা বলছি ইংলিশ চসারিয়ান পোয়েটস।
সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে এটা জানতে হবে স্কটিশ চসারিয়ান পোয়েটসদেরকে জানতে হবে, আমি সেগুলোও নাম বলে দেবো। ক্রোনোলজিক্যালি আমি বলছি, জাস্ট তোমরা নোট ডাউন করো। থমাস হকক্লিফ, জন লিডগেট, জর্জ ASBY, okay? Next, George Ripley, then Thomas Norton, Henry Bradshaw, and John Skelton, and finally Stephen Hawes. Okay, those writers are very very important. Next, ইংলিশ চসারিয়ানের পরে আমরা যেটা দেখব সেটা স্কটিশ চসারিয়ান। তার মানে তোমরা বুঝতে পারছো, নাম দেখেই বুঝতে পারছো কিছু পোয়েটস রয়েছে স্কটল্যান্ডে যারা কিনা দে ওয়ার গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই চসারের কি দেখে ইনফ্লুয়েন্সড হয়েছে? রাইটিং স্কিল, তার যে লেখার যে স্টাইল বা যে বিষয়গুলোকে তিনি লেখার মধ্যে ফুটিয়ে তুলেছে সেই বিষয়ের উপরেই তারা কিন্তু লেখালেখি করেছে বা ইনফ্লুয়েন্সড হয়েছে। দেখো তারা কারা? জেমস ফার্স্ট অফ স্কটল্যান্ড, দেন রবার্ট হেনরিসন, উইলিয়াম ডানবার, দেন গভিন ডুগালস অ্যান্ড স্যার ডেভিড লিন্ডসে। ওকে, দোজ আর স্কটিশ চসারিয়ানস। ওকে, তাহলে আমাদের পোয়েটসদের মধ্যে আমি কাদের বললাম? এজ অফ চসারে উইলিয়াম ল্যাগল্যান্ড, জন গাওয়ার এবং চসার, এগুলো তোমাদের পড়তে হচ্ছে। এইগুলোর পাশাপাশি যেটা তোমাদের দেখতে হবে নিউ কোড পোয়েটস। এই নিউ কোড পোয়েটসের মধ্যে কারা রয়েছে? থমাস ওয়াট, আর্ল অফ সারে। আমি কিন্তু ক্রোনোলজিক্যালি বলছি। থমাস ওয়াট তিনি জন্মগ্রহণ করেছেন 1503, আর্ল অফ সারে তিনি জন্মগ্রহণ করছেন 1516। আবারও বলছি, থমাস ওয়াট 1503, আর্ল অফ সারে 1516। নেক্সট আমাদের পড়তে হবে এলিজাবেথন সনেট রাইটার। তোমরা এটা খুব ভালো করে জানো যে যখন আমি সনেট তোমাদের পড়াচ্ছিলাম, এলিজাবেথন পিরিয়ডে সনেটের কথা আলোচনা করছিলাম, সেক্ষেত্রে তোমাদের হয়তো মনে থাকবে যে সনেট রাইটার বা সনেট কি। আমি বলেছিলাম এই সনেট শব্দটাই আসছে কোথা থেকে? ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, যার অর্থই হলো দ্য লিটল সান। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই ধরনের দিস কোয়েশ্চেন ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ধরনের প্রশ্ন আসতেই পারে। সেই সঙ্গে তোমাদের কি আসতে পারে? সেই সঙ্গে তোমাদের আসতে পারে যে এই যে সনেট আমরা বলছি, সো সনেট হ্যাজ 14 লাইনস, ওকে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হ্যাজ বিন রিটেন ডাউন ইন আয়াম্বিক পেন্টামিটার। ওকে, এই সনেটের তোমরা দেখবে দুটো পার্ট থাকে, মূলত অক্টেভ অ্যান্ড সেস্টেট। এবং আমি আগের দিন পড়ানোর সময় বলেছিলাম যে পেত্রার্ক ইন ইটালি, পেত্রার্ক ফার্স্ট ইন্ট্রোডিউসড the sonnet form. It has 14 lines divided into two parts, octave and sestet. Octave consists 8 lines and sestet consists 6 lines. Okay, so তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। এবং সেটা 14টা লাইনের যেমন রয়েছে, প্রথম 8টা লাইন, তারপরে 6টা লাইন, প্রথম 8টা লাইনকে আমরা অক্টেভ, 6টা লাইনকে সেস্টেট বলছি। এবং আমরা জানি যে এটা লেখা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার মাধ্যমে বা পেন্টামিটারের দ্বারা। তো এলিজাবেথন সনেটিয়ারদের কথা এখন আমরা বলবো। প্রথমে কে আসছে? ক্রোনোলজিক্যালি আমি বলছি এডমান্ড স্পেন্সার। দেখো এদের বার্থ অনুসারে কিন্তু আমি ক্রোনোলজিটা বলছি। এডমান্ড স্পেন্সার 1552, ফিলিপ সিডনি 1554, ফালকে গ্রেভিল 1554, then you have Samuel Daniel 1562, then you have William Shakespeare. Next you have Michael Drayton 1563 and Thomas Campion 1567. So those writers are really very very important যখন আমরা এলিজাবেথন সনেটিয়ারদের কথা বলবো বা এলিজাবেথন সনেটের কথা বলবো। আবারও বলছি, এডমান্ড স্পেন্সার, ফিলিপ সিডনি, ফালকে গ্রেভিল, মাইকেল ড্রেটন, দেন ইউ হ্যাভ থমাস ক্যাম্পেন, উইলিয়াম শেক্সপিয়ার। দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলিজাবেথন সনেটিয়ার্স। এইবার আমাদের যেটা পড়তে হবে স্পেন্সারিয়ান পোয়েট। আমি আগেই বলেছি এলিজাবেথন পিরিয়ডে যেমন উইলিয়াম শেক্সপিয়ার একজন প্রমিনেন্ট রাইটার,
ঠিক তেমনই স্পেন্সারও কিন্তু এডমান্ড স্পেন্সারও কিন্তু প্রমিনেন্ট রাইটার। এই এডমান্ড স্পেন্সার বহু রাইটারদেরকে, তার কন্টেম্পোরারি পিরিয়ডের বহু রাইটারকে ইনফ্লুয়েন্সড করেছে। তাদের মধ্যে কারো রয়েছে এবং তারা ইনফ্লুয়েন্সড হয়ে স্পেন্সারের লেখা, তার লেখার স্টাইল, তার লেখার ধরন, এগুলো দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে তারা যে ধরনের কবিতা লিখছেন সেই জন্য তাদের নাম হচ্ছে স্পেন্সারিয়ান পোয়েটস। এরা কারা? আমি আবারও বলছি, ক্রোনোলজিক্যালি বলছি। ফিন্স ফ্লেচার, উইলিয়াম ড্রুমোল্ড, গিলস ফ্লেচার, জর্জ উইটহার and William Brown. Those are very very important Spenserian poets. এইখান দিয়ে যদি কোনো প্রশ্ন নাও আসে, এখান দিয়ে আসতে পারে স্পেন্সারিয়ান পোয়েটস। 5 জনের নাম দিয়ে সেখান থেকে অডকে বাঁচতে বলতে পারে, 4টা অপশন দিয়ে সেই অপশনের মধ্যে হু এই স্পেন্সারিয়ান পোয়েট সেটা দিতে পারে। সেই জন্য আমি আবারও নাম বলছি, ফিন্স ফ্লেচার, উইলিয়াম ড্রুমন্ড, গিলস ফ্লেচার, জর্জ উইটার অ্যান্ড থমাস ব্রাউন। ওকে, নেক্সট আমাদের যেটা পড়তে হবে, যেটাকে আমরা ক্যাভালিয়ার পোয়েটস বলছি। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে যখন ক্যাভালিয়ার পোয়েটসদের নিয়ে আলোচনা করছিলাম, আমি তখন বলেছি ক্যাভালিয়ার পোয়েটসরা কোন পিরিয়ডে বা কার সময়ে তাদেরকে ক্যাভালিয়ার পোয়েটস কেন আমরা বলছি। দেখো, চার্লস ফার্স্টের সময় ক্যারোলিয়ান পিরিয়ডের এক্সপেনশনটা তোমাদের হয়তো মনে আছে, 1625 থেকে 1642। তারপর চালু হলো সিভিল ওয়ার পিরিয়ড 1642 থেকে 1649। এই সিভিল ওয়ার পিরিয়ডে তোমরা জানো যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল অলিভার ক্রমওয়েলের সঙ্গে চার্লস ফার্স্ট ওয়াজ এক্সিকিউটেড, হি ওয়াজ কিল্ড, তাকে মেরে দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল। দেন অলিভার ক্রমওয়েল আসলো। অলিভার ক্রমওয়েল 1649 থেকে 1658 অবধি তিনি রাজত্ব করলেন লর্ড প্রোটেক্টর হিসাবে, ফার্স্ট ডেমোক্রেসি অফ ইংল্যান্ড। এবার এটাকে আমরা কি বলছি, এই সময়কালের মধ্যে তার মৃত্যুর পর 1658-এ তার মৃত্যুর পর তার ছেলে রাজা হচ্ছেন 1660 অবধি, 58 থেকে 60 অবধি রিচার্ড ক্রমওয়েলের পর আমরা দেখছি রিচার্ড ক্রমওয়েল বাবার মতো শক্তিশালী না, তাই ফ্রান্স থেকে ফিরে আসছে চার্লস ফার্স্ট যতটা বিলাসবহুল ছিলেন, তিনি যেমন হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্য আপরাইজিং অফ পিউরিটানসদের উত্থান সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। সেক্ষেত্রে কিন্তু আমরা চার্লস সেকেন্ডের ক্ষেত্রে দেখছি তিনি কিন্তু তেমনটা না। চার্লস সেকেন্ড তিনি কনভেন্টিকাল অ্যাক্ট চালু করছেন, কর্পোরেশন অ্যাক্ট চালু করছেন, অ্যাক্ট অফ ইউনিফর্মিটি চালু করছেন। তিনি কতগুলো নিয়মের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে চলেছেন। দেখা যাবে পপিস প্লটের কথা রয়েছে 1678, পপিস প্লট রয়েছে 1679, এক্সক্লুশন বিলের কথা আমরা পাবো। ধীরে ধীরে 1685 অবধি চার্লস সেকেন্ড তিনি শাসন করছেন। 1685 থেকে 1688 অবধি সেখানে রয়েছে জেমস সেকেন্ড, তিনি স্কটল্যান্ড থেকে আসছেন। এবং ঠিক তার পর আমরা দেখব যে সেখানে নিজেরই মেয়ে মেরি দ্য সেকেন্ড এবং তারই হাজব্যান্ড উইলিয়াম অফ অরেঞ্জ, তারা আসছে কোথা দিয়ে? তারা ফ্রান্স থেকে আসছে, কারণ ইংল্যান্ডের মানুষ ফ্রান্স থেকে তাদেরকে ফিরিয়ে আনছে। এবং যখনই ফিরিয়ে আনছে তখন তাদের মধ্যে একটা যুদ্ধের সংগঠিত হচ্ছে, কিন্তু জেমস সেকেন্ড সেই যুদ্ধ না করে তিনি সরাসরি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন, অর্থাৎ ইংল্যান্ড ছেড়ে পালিয়ে যাচ্ছেন। সেই জন্য এই যে যুদ্ধটা হয়েছিল এটা হচ্ছে ব্লাডলেস ওয়ার, গ্লোরিয়াস রেভলিউশন 1680। এবং 1689-এ যে মেরি সেকেন্ড এবং উইলিয়াম অফ অরেঞ্জ তারা একত্রে, অর্থাৎ স্বামী স্ত্রী, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড, তারা যে মিলে যে শাসনটা করছে এটা জয়েন্ট মোনার্ক নামে পরিচিত। এবং এরপরে আমরা দেখব যেমন মেরি একটা মেয়ে ছিল তার, অন্যদিকে জেমস সেকেন্ডের আরেকজন মেয়ে ছিল অ্যানের, প্রিন্সেস অ্যানের স্টার্ট হচ্ছে 1702 থেকে, যখন নিউ ক্লাসিক্যাল পিরিয়ড আসছে। আবার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে দুটো ভাগে আমরা ভাগ করে নিচ্ছি, অগাস্টান পিরিয়ড, এজ অফ স্যামুয়েল জনসন। অগাস্টান পিরিয়ডে গিয়ে আমরা দেখছি সেখানে বিখ্যাত লেখক রেপ অফ দ্য লক আমরা পাচ্ছি। তখন স্যাটায়ার আসছে, আইরনি আসছে, কোথাও আমরা এপিক পোয়েমের আমরা ব্যবহার দেখছি। আলেকজান্ডার পোপের রেপ অফ দ্য লক 1712, 14 অ্যান্ড 17 মোস্ট ইম্পর্টেন্ট। সেই সঙ্গে আমরা দেখছি স্যামুয়েল জনসনকে আমরা দেখছি প্রি রোম্যান্টিক পিরিয়ড। সো রোম্যান্টিক পিরিয়ড, সেই জন্য বলছি ধীরে ধীরে আমাদের কিন্তু এই জায়গাগুলোকে বুঝতে হবে। তো সন্স অফ বেন, এখন আমি ক্যাভালিয়ার পোয়েটসদের কথা বলছি, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাভালিয়ার পোয়েটস যারা কিন্তু এই চার্লস ফার্স্টের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, তাদের চার্লস ফার্স্টকে ফলো করতো।
এদেরকে আবার সন্স অফ বেন বলে। সন্স অফ বেন বলতে এখানে বেন জনসন, ইউ শুড কিপ ইন ইউর মাইন্ড দিস। সন্স অফ বেন দ্যাট মিনস বেন জনসন। এখানে কোন কোন লেখক ছিল দেখো, এখানে লেখক ফার্স্ট যিনি ছিলেন রবার্ট হেন, দেন ইউ হ্যাভ থমাস ক্যারিও, দেন ইউ হ্যাভ জন সাকলি, দেন ইউ হ্যাভ রিচার্ড লাভলেস, দেন ইউ হ্যাভ স্যার উইলিয়াম দেভানন্দ অ্যান্ড এডমন্ড ওয়ালার। ওকে, দোজ রাইটার্স আর Spencer, Cavalier poets, okay, and also called as Sons of Ben, okay. এইবার সন্স অফ বেনের পরে আমরা যখন আসবো, ঠিক ওই আমরা এখন চার্লস অফ ফার্স্টের যে এরাটা রয়েছে, জাস্ট লাইক 1625 থেকে 42 এই সময়কালের মধ্যে কিন্তু আমরা এখন আলোচনা করছি, যেখানে আমরা মেটাফিজিক্যাল পোয়েট থেকে মেটাফিজিক্যাল পোয়েটস যারা রয়েছে আমরা তাদেরকে পাবো। তাদের মধ্যে আমরা কাকে পড়বো? আমরা পড়বো জন ডানকে, যেটা আমি আগের দিন বলছিলাম যে মেটাফিজিক্যাল পোয়েট কী বা মেটাফিজিক্যাল পোয়েট্রিটা কী। দেখো, মেটাফিজিক্যাল পোয়েট্রি আর কিছু না, এটা এমন একটা পোয়েট যেখানে যেখানে এইটার উপরেই কিন্তু এসে লিখেছিলেন, মানে মেটাফিজিক্যাল পোয়েটস অ্যান্ড পোয়েট্রি অ্যাকচুয়ালি ওয়্যার অ্যাডমায়ার্ড অর প্রেসড বাই টি.এস. এলিয়ট, এবং তিনি নিজেই লিখলেন একটা এসে মেটাফিজিক্যাল পোয়েট্রি, যেখানে তিনি অ্যাসোসিয়েশন অফ সেন্সিবিলিটি অ্যান্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির কথা বললেন। ঠিক আছে, এই যে ব্যাপারটা অ্যাসোসিয়েশন অফ সেন্সিবিলিটি বা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, তো উনি এইখানেই তাদেরকে প্রেস করছে যে তাদের লেখাটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, তারা যেমন, যদি আমরা অ্যান্ড্রিউ মার্বেলের কথা, যেহেতু আমি মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা আলোচনা করছি, তো অ্যান্ড্রিউ মার্বেলকে তো আলোচনা করতেই হয়, কারণ হিজ কোয়েমিস্ট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেখানে দেখবে কার্পেডিয়াম থিওরি রয়েছে, যেগুলো দে আর গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দান্তে, বোকাশিও, পেত্রার, ইটালিয়ান রাইটারদের দ্বারা কিন্তু দে ওয়ার গ্রেটলি ইনফ্লুয়েন্সড। ওকে, তারা বিশালভাবে প্রভাবিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা মেটাফিজিক্যাল পোয়েট কাদের পড়বো? দেখো, আমরা পড়বো জন ডানকে, আমরা পড়বো জর্জ হারবার্টকে, আমরা পড়বো থমাস ক্র্যাশো, হেনরি ভন অ্যান্ড অ্যান্ড্রু মার্ভেল। Those are really very very important. John Donne 1572, George Herbert 1593, Thomas Crashaw 1613, and then we have Henry Vaughan 1621, and Andrew Marvell we have 1621 also. Okay, এদের ছাড়া যখন আমরা পিউরিটান এজের কথা বলছি, আমরা যেমনটা আমরা যে ক্লাসগুলোতে পিউরিটান এজ নিয়ে বলছিলাম, যে পিউরিটান শব্দটা কোন শব্দ থেকে এসছে, পিউরিটাস। ওকে, সো তাদের মেন ইন্টেনশন কী ছিল, লক্ষ্য কী ছিল? রিলিজিয়াস যে প্র্যাকটিসটা আছে সেটাকে পিউরিফিকেশন করা, পিউরিফিকেশন অফ রিলিজিয়াস কনটেক্সট। দেখো, এই যে পিউরিটান এজ রয়েছে, এটাকে কিন্তু আবার বলা হয়, দিস এজ ইজ অলসো কল্ড অ্যাজ সেকেন্ড রেনেসঁ। কেন সেকেন্ড রেনেসঁ বলা হয়? এই কারণে সেকেন্ড রেনেসঁ বলা হয়, এই পিউরিটান এজটা ঠিক রেনেসঁর পরে। আমরা কি জানি রেনেসঁ মানে কি? রেনেসঁ মানে রিবার্থ। রিবার্থ কার রিবার্থ হয়েছে? দেখো, আমরা যদি এলিজাবেথান পিরিয়ডের দিকে লক্ষ্য রাখি বা এলিজাবেথান পিরিয়ডকে নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এলিজাবেথান পিরিয়ড ইজ কল্ড অ্যাজ রেনেসঁ পিরিয়ড। ওয়াই? বিকজ অফ রিবার্থ অফ, রেনেসঁ মিনস রিবার্থ, সো রিবার্থ অফ নলেজ, রিবার্থ অফ এনলাইটেনমেন্ট। ওকে, সো রিবার্থ অফ এনলাইটেনমেন্ট হচ্ছে, রিবার্থ অফ নলেজ হচ্ছে। দ্য সেম থিং ইজ হ্যাপেন্ড জাস্ট একটু পরের দিকটাতে। যেমন আমরা পিউরিটানের যেহেতু প্রায় 1642 বা 49 থেকে স্টার্ট হচ্ছে, জাস্ট সিভিল ওয়ারের পরে থেকে, তো সেক্ষেত্রে একটু যদি তোমরা লক্ষ্য রাখো, দেখতে পাবে যে এই পিউরিটান এজে কিন্তু তারা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলছে সেটা কিন্তু পিউরিফিকেশনের কথা বলছে। এবং তারা কী পিউরিফিকেশনের কথা বলছে এবং তাদেরকে আমরা কেন রেনেসঁ বলছি? না, যেহেতু রিবার্থ অফ দ্য মরাল নেচার অফ ম্যান, তারা কী নিয়ে কথা বলছে? দে আর টকিং অ্যাবাউট দ্য রিবার্থ অফ মরাল নেচার অফ ম্যান। ওকে, তো এই যে পিউরিটান এজের যে লেখকরা রয়েছে, যাদের মধ্যে আমি বলেছিলাম, যখন আমরা পিউরিটান এজ পড়ছিলাম তখন আমি বলেছিলাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটার ইজ ইউ নো দ্যাট জন মিল্টন। ওকে, জন মিল্টনকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতেই পারি না, কারণ জন মিল্টন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিয়ার। ওকে, তো সেই যে জন মিল্টনের কথা আমরা বলছি, যে জন মিল্টন কতটা গুরুত্বপূর্ণ, এগুলো ছাড়া, এবং এতটাই গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই দ্য এজ ইজ অলসো কল্ড অ্যাজ এজ অফ মিল্টন। ওকে, এইগুলো ছাড়া যেমন আরও লেখক ছিলেন, বিখ্যাত বিখ্যাত পিউরিটান এজের লেখক যারা ছিলেন, উইলিয়াম দেভানন্দ, এডমন্ড ওয়ালার, দেন জন মিল্টন নিজেই, জন ডেনহাম অ্যান্ড আব্রাহাম কাউলে। দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার। এরপর যেটা আমাদের আসছে রেস্টোরেশন এজ। আমি যেমনটাই বলছিলাম যে
অলিভার ক্রমওয়েলের মৃত্যুর পর যখন 1658-এ যখন 1658-এ যখন তারই ছেলে রিচার্ড ক্রমওয়েল সিংহাসনে বসছে এবং যখন তিনি লর্ড প্রোটেক্টর হিসাবে যখন তিনি কাজ করছেন এবং যেহেতু তিনি বাবার মতো ততটা শক্তিশালী নন, সেই জন্য সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু সেক্ষেত্রে 1660-তে চার্লস সেকেন্ড ফ্রান্স থেকে তার অনুগামীদেরকে নিয়ে বা ক্যাভালিয়ার্সদেরকে নিয়ে কিন্তু তিনি ইংল্যান্ডে প্রবেশ করছেন এবং লর্ড প্রোটেক্টর রিচার্ড ক্রমওয়েলকে কিন্তু হারিয়ে দিচ্ছে এবং তিনি নূতন করে প্রতিষ্ঠা করছেন, যেহেতু তিনি রেস্টোর করছেন। কিসে রেস্টোর করছেন? হি রেস্টোর্ড মোনার্ক অ্যান্ড হি রেস্টোর্ড অলসো থিয়েটার। কারণ আমরা সবাই জানি থিয়েটার্স ওয়ার ব্যান্ড ইন 1642 ডিউরিং দ্য সিভিল ওয়ার পিরিয়ড, অ্যান্ড বিকজ অফ দ্য সিভিল ওয়ার পিরিয়ডের জন্য কিন্তু এই থিয়েটার বন্ধ হয়েছিল এবং সেটাকেই পুনরুদ্ধার করছেন, তিনি রেস্টোর করছেন। এই রেস্টোরেশন এজের যে পোয়েটসগুলো রয়েছে, যেমন আমরা সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট প্রমিনেন্ট রাইটার জন ড্রাইডেন। কেন আমরা জন ড্রাইডেনকে বলছি মোস্ট প্রমিনেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট সিগনিফিকেন্ট রাইটার? কারণ দেখো, এই এজটা ড্রাইডেন হিরোইক কাপলেট এই এজে তোমরা লক্ষ্য করতে পারবে। সো এই এজটা এতটাই ড্রাইডেনের ইম্প্যাক্ট ছিল, সেই জন্য দিস এজ ইজ অলসো কল্ড অ্যাজ এজ অফ ড্রাইডেন। ওকে, সো ড্রাইডেন ছাড়া যে সমস্ত লেখকগুলো ছিলেন তারা হলেন স্যামুয়েল বাটলার ইজ মোস্ট ইম্পর্টেন্ট যখন আমরা রেস্টোরেশন পিরিয়ডের পোয়েটসদের কথা বলবো। এইবার আমরা সরাসরি চলে যাব নিও ক্লাসিক্যাল পোয়েটস, যেটা আমি একটু আগে বলছিলাম যে নিও ক্লাসিক্যাল পোয়েটস। নিও মিন্স নিউ, ক্লাসিক্যাল মিন্স নিউ ক্লাসিক্যাল, অর্থাৎ ক্লাসিক্যাল রাইটার কারা ছিল? দেখো, আমি আবারও বলছি, যখন রোমান পিরিয়ড ছিল, কিং অগাস্টাস তিনি চালু করেন প্যাক্স রোমানা, ইন দ্য পিস হ্যাপিনেস। ওকে, সো এই থিওরি তিনি বিশ্বাসী ছিলেন, প্যাক্স রোমানা। পরবর্তীকালে সেটা দিয়ে তৈরি হলো প্যাক্স ব্রিটানিকা, পরবর্তীকালে প্যাক্স ইন্ডিকা। সেখানে দেখা যাবে শশী থারুর লিখছেন। তো এই যে বিষয়গুলোকে আমরা যদি একটু লক্ষ্য রাখি বা একটু এই বিষয়গুলোকে নিয়ে যদি একটু এগিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে কিন্তু তারা কিন্তু ক্লাসিক্যাল রাইটারদের বা অগাস্টান পিরিয়ডের রাইটারদেরকে কিন্তু তারা ইমিটেট করছে। তারা নিজেদের, হ্যাঁ অবশ্যই নিজেদের একটা কন্ট্রিবিউশন সেখানে আছে, বাট তাদের গ্রেট থটকে, গ্রেট ইমোশনকে, গ্রেট এক্সপ্রেশনকে, যেগুলোকে আমরা মেন এলিমেন্টস অফ ক্লাসিসিজমের বলি, যেমন হচ্ছে গ্রেট ইমোশন, গ্রেট থট, গ্রেট এক্সপ্রেশন, তো সেগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে কিভাবে? ইমিটেটের মাধ্যমে। সেগুলোকে শুধু অনুসরণ করছে, ব্লাইন্ডলি ফলো করছে। তো সেই জন্যই কিন্তু আলেকজান্ডার পোপ রেপ অফ দ্য লক লিখছেন, ঠিক আছে, এবং সেখানে তিনি সুপারন্যাচারাল এলিমেন্টসকে দেখাচ্ছেন, সেখানে তিনি এরিয়ালদের কথা বলছেন, এটসেট্রা এটসেট্রা। এইবার যেটা বলবো, এই নিউ ক্লাসিক্যাল পোয়েটস কারা ছিল? দেখো, আমরা এডওয়ার্ড ইয়াংকে পড়বো 1683-তে, তারপর যেমনটা রয়েছে জন গে 1685, আলেকজান্ডার পোপ 1688, জেমস থমসন 1700, স্যামুয়েল জনসন, দেন আমরা বলবো থমাস গ্রে, উইলিয়াম কোলিন্স অ্যান্ড অলিভার গোল্ডস্মিথ। ওকে, সো এই রাইটারদেরকে আমাকে পড়তেই হচ্ছে, ঠিক আছে। এডওয়ার্ড ইয়াং, জন গে, আলেকজান্ডার পোপ, জেমস থমসন, দেন স্যামুয়েল জনসন, দেন থমাস গ্রে, দেন উইলিয়াম কোলিন্স অ্যান্ড ফাইনালি অলিভার গোল্ডস্মিথ। এই লেখকগুলোকে কিন্তু আমায় পড়তে হচ্ছে। এইগুলো হচ্ছে পোয়েটসদের গেল। এইবার যাদের আমরা পড়বো সেটা হচ্ছে গ্রেভিয়ার্ড পোয়েটস। আচ্ছা, গ্রেভিয়ার্ড পোয়েটসটা ঠিক আমরা কোন সময় দেখব? যেটাকে আমরা কিন্তু বলছি প্রি রোম্যান্টিক পিরিয়ড। খুব মন দিয়ে এই জায়গাটাকে একটু আমাদের বুঝতে হবে যে আমরা প্রি রোম্যান্টিক পিরিয়ডের কথা বলছি, জাস্ট রোম্যান্টিসিজম শুরু হওয়ার আগে। দেখো, একটা এজ হঠাৎ করে বা একটা সাল দিয়ে, যেমন আমরা যখন ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা বলবো বা আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা বলি, জাস্ট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো আমরা কি বলি, ভিক্টোরিয়ান পিরিয়ডের এক্সপ্যানশনটা কি বলি আমরা, যে এই সময়কালটা হলো 1837 বা কেউ 1832 বলে, সেখান থেকে 1901 অবধি। আচ্ছা, এটা কি সত্যি যে 1832 সালে এমন কিছু একটা ঘটলো যেখান দিয়ে বলা হলো যে হ্যাঁ এই হলো আমরা ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু করছে? এমনটা কিন্তু না। ভিক্টোরিয়ান পিরিয়ড কিন্তু তার অনেক আগে থেকেই শুরু হয়েছে,
ঠিক আছে, যখন মডার্নিজমের কথা বলবো, অনেকে আমরা বলি কি 1901 থেকে 1945, সত্যি কি মডার্নিজম সেই সময় শুরু হয়েছে? মডার্নিজম যে এলিয়েনিয়েশনের কথা বলে, যে ফ্র্যাগমেন্টেশনের কথাগুলো বলে, সেগুলো কিন্তু তখন সৃষ্টি হয়নি। যদি ভাবি ভিক্টোরিয়ান পিরিয়ডেই কিন্তু এই মডার্নিজমের গোড়াপত্তন হয়েছে, মানে সেইখানেই কিন্তু এর উৎসটা লুকিয়ে রয়েছে। যদি বলো কেমন করে, দেখো আমি একটু বিষয়টাকে পরিষ্কারভাবে বললে বোঝা যাবে। যেমন এই যে ভিক্টোরিয়ান পিরিয়ডে কুইন ভিক্টোরিয়ার আমলে যে নভেলগুলো, যে উপন্যাসগুলো পাবলিশড হয়েছিল, সেগুলোকে যদি তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে প্রত্যেকটা নভেল হচ্ছে ফিনিশড, এবং প্রত্যেকটা ফিনিশড নভেল ফিনিশিং টাচটা দিচ্ছে কিভাবে, সেখানে তারা দেখাচ্ছে যে একটা হ্যাপি ইউনিয়ন। ওকে, এই যে হ্যাপি একটা ইউনিয়নের ধারণা তারা দিয়েছে, তার মানে তারা বলতে চাইছে যে নিজেদের জীবনে যা কিছু সমস্যা হোক না কেন, ভিক্টোরিয়ান পিরিয়ডটা কিন্তু সুন্দর কাঠামো দিয়ে গড়া। যদি আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডটাকে একটা বৃত্তের মতো ধরি বা বৃত্তাকারে সেটাকে ভাবি, তাহলে একটা বৃত্তের মধ্যেই কিন্তু যেমন বৃত্তটা কমপ্লিট। ঠিক আছে, আমি যখন বোর্ডে তোমাদের ভিক্টোরিয়ান পিরিয়ডটা পড়াবো বা আমি যখন মডার্নিজম পড়াবো, তখন কিন্তু আমি তোমাদের এই জায়গাগুলোকে বলবো যে মডার্নিজম কিন্তু 1901 সাল থেকেই যে এই সময় থেকে শুরু হয়েছে তা কিন্তু না, এর শুরুটা কিন্তু অনেকটা আগে। সেটা তোমরা বলতে পারো ভিক্টোরিয়ান পিরিয়ডের ওই সময়কাল থেকে। কোন সময়কাল থেকে? দেখো, যখন একটা বৃত্ত যেমন কম্প্যাক্ট হয়, তার সেখানে কোনো ফাটল ছিদ্র কিছু থাকে না, একদম কম্প্যাক্ট একটা বৃত্ত, সেই বৃত্তের মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু সম্পূর্ণ এবং সব কিছু ভালো। ঠিক আছে, সেই বৃত্তটাকে প্রথম ফাটল ধরালো চার্লস ডারউইন, এবং তিনি কি বললেন? তিনি বললেন যে মানুষ কিন্তু বিবর্তনের মধ্য দিয়ে এসছে। যখনই তিনি এই কথাটা বললেন, এতদিন ধরে মানুষ এটাই বিশ্বাস করতেন যে কিং অর কুইন ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। যদি রাজা রানী ভগবানের যদি রিপ্রেজেন্টেটিভ হলো বা ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ হলো বা যারই বলি না কেন, সেটা যদি বাইবেল অনুসারে বা যে কোনো ধর্ম অনুসারে যদি এটা হয়, তাহলে কি করে চার্লস ডারউইন সবার প্রথমে এই ধাক্কাটা এনে দেয়? তাহলে সমস্ত ভিক্টোরিয়ানদের মনে একটা কিন্তু সংকোচ, মানে একটা প্রশ্ন, কোথাও থেকে একটা প্রশ্ন যেন আবির্ভূত হলো, তাদেরকে ইনস্টিগেট করলো নিজেকে প্রশ্ন করতে। আচ্ছা, এটা কি সত্যি যে ভগবান আমাদের বানায়নি বা ঈশ্বর আমাদের বানায়নি, আমরা নিজেই কোনো বিবর্তনের মধ্য দিয়ে এসছি? যখন চার্লস ডারউইন এই কথাটি বললেন, সবার প্রথমে ওই বৃত্তে ফাটল ধরলো। ঠিক আছে, যদি আমি বৃত্ত আকারে ধরি তো সেখানে ফাটল ধরলো। তারপর যদি একটু লক্ষ্য করা যায়, দেখা যাবে নিচে তিনি কি বললেন? তিনি বললেন দ্য গড ইজ ডেড। যখন এই প্রশ্নটা বললো যে ভগবান মারা গেছে, এই তো একটা মানে কি বলবো, একটা সুন্দর ভাবনার মধ্যে হঠাৎ করে যেন একটা বম ব্লাস্ট করা হলো। ঠিক আছে, এবং বম ব্লাস্টটা কি দিয়ে করলো? যে গড ইজ ডেড, ভগবান মারা গেছেন। ইজ ইট পসিবল? তো যখন এটা বললো, তখন এই যে আমি বললাম ইজ ইট পসিবল, দ্য সেম থিং, দ্য সেম কোয়েশ্চেন ভিক্টোরিয়ান পিরিয়ডের মানুষের মধ্যে আবির্ভাব হলো যে সত্যি যদি ভগবান থাকলো, সত্যি যদি ঈশ্বর থাকলো, তাহলে এটা কেমন করে হতে পারে যে মানুষ বিবর্তনের মাধ্যমে হচ্ছে? হ্যাঁ, এই সঙ্গে কিন্তু সেই সময় আরেকটা ধারণা আসলো, সেটা হলো সিগমন্ড ফ্রয়েডের ধারণা। সেইখানে তিনি দেখালেন যে আমাদের যে এই যে হিউম্যান যে ব্রেনটা রয়েছে, সেখানে যে মাইন্ড রয়েছে, সেটাকে তিনি ভাগ করে দিলেন, কনসাস, সাবকনসাস, আনকনসাস, এইভাবে তিনি ভাগ করলেন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা থিওরি, এই প্রত্যেকটা ধারণা, সেই সঙ্গে মার্কসও রয়েছে, কার্ল মার্কস রয়েছে। তিনি বলছেন যে মানুষের ইতিহাস হচ্ছে সংগ্রামের ইতিহাস। তো যদি মানুষের ইতিহাস সংগ্রামের ইতিহাস হয়, যদি মানুষ সংগ্রাম করে সে বেঁচে থাকলো, তো কোথায় ঈশ্বর রয়েছে? একই কথা, যেমন আমরা বলতে পারি, দেখো যদি আমরা এই করোনার কথা বলি, যে যখন করোনা হয়েছে ঈশ্বর কোথায় ছিল? সিম্পল, জাস্ট আমি কোয়েশ্চেন করছি। বা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, কখনো রাশিয়া, ইউক্রেন, হামাস, গাজা, এটসেট্রা। তো যখন এই যে যুদ্ধগুলো হচ্ছে, ঠিক আছে,
এই যে যুদ্ধের সময় ভগবান নামছে না, নেবে যুদ্ধ পরিস্থিতিটাকে শান্ত করে দিচ্ছে না। তো এইগুলোই কিন্তু মানুষের মনে প্রশ্নের যোগান দেয়। মানুষ কিন্তু এইগুলোর উপর বেস করে প্রশ্ন করতে থাকে, নিজের সাথে প্রশ্ন করতে থাকে, এবং সে এই প্রশ্নগুলোর উপর নির্ভর করে ধীরে ধীরে সে একটু একটু করে এগিয়ে যেতে থাকে। এখন মজার বিষয় হলো, এই যে ধারণাগুলো, ওই যে সম্পূর্ণ যে বৃত্তাকার যে আকৃতিটা ছিল, যে ভিক্টোরিয়ান পিরিয়ড মানে সেটা একদম কম্প্যাক্ট, সেখানে পারফেক্ট, ঠিক আছে, কোহেরেন্ট, কোনো ভুল নেই, একদম পারফেক্ট, ঠিক আছে, সেই জায়গাটাকে কিন্তু ভেবে চৌচির করে দিল। দেখো, আমি যখন তোমাদেরকে মডার্নিজম পড়াবো, কেন মডার্নিজমের উদ্ভব ঘটলো, মডার্নিজমের অ্যাকচুয়ালি গোড়া মানে এর গোড়াটা কোথায়, এর উৎসটা কোথায়, তখন কিন্তু আমি এগুলো তোমাদের সামনে ছবি এঁকে এঁকে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আলটিমেট কেন, কিভাবে, কোথায় ঘটছে। ঠিক আছে, চলো এখন যেটা আমি বলবো, এই যে রোম্যান্টিকের যেটা আগে যে প্রি রোম্যান্টিক পিরিয়ডের কথা আমি বলছি, যেখানে গ্রেভিয়ার্ড পোয়েট্রির কথা বলছি। সো গ্রেভিয়ার্ড পোয়েট্রি, তো এইখানে আমরা কাকে পড়বো? থমাস পার্নেলকে পড়বো, থমাস গ্রেকে পড়বো, আমরা পড়বো অলিভার গোল্ডস্মিথকে, উইলিয়াম কাউপার, উইলিয়াম কোলিন্স, দেন জেমস থমসন, দেন এডওয়ার্ড ইয়াং, মার্ক অ্যাকেনসাইড, থমাস পার্সি, দেন জন কিটস, ইভেন থমাস চ্যাটারটন অ্যান্ড জেমস ম্যাকপারসন। সো এইসব লেখককে আমাদের পড়তে হবে। এইসব কবিদের যে, দেখো, এদের মধ্যে কিছু মেজর কবি আছে, কিছু মাইনর পোয়েটস আছে। মেজর পোয়েটসদের মাইনর কন্ট্রিবিউশনগুলোর দিকে আমরা একটু বেশি জোর দেব, আর মাইনর পোয়েটসদের মেজর কন্ট্রিবিউশনগুলোর উপরে আমরা একটু জোর দেব। যেমন আমরা থমাস গ্রেটাকে জোর দেব, থমাস গ্রের উপর আমরা জোর দেব, অলিভার গোল্ডস্মিথের উপর জোর দেব, উইলিয়াম কাউপারের উপর জোর দেবো, মার্ক অ্যাকেনসাইডের উপর জোর দেবো, এডওয়ার্ড ইয়াংয়ের উপর জোর দেবো, এগুলো আমরা জোর দেবো। জন কিটসের জায়গাটাকেও একটু জোর দেব। এগুলো ছাড়া এইবার যখন আমি রোম্যান্টিক পিরিয়ডের কথা বলছি, যে রোম্যান্টিক পিরিয়ড আমরা জানি যে এর এক্সপেনশনটা হচ্ছে 1798 অথবা 1789 থেকে 1832, অর্থাৎ 1789 বা 1798 থেকে 1832 খ্রিস্টাব্দ অব্দি। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যিই কি 1789 খ্রিস্টাব্দে তারা সবাই মিলে একত্রিত হয়ে ঘোষণা করছে, হ্যাঁ আজকের থেকেই আমরা রোম্যান্টিক পিরিয়ডের যাত্রা শুরু করছি? ঠিক তেমনটা না, আর তেমনটা কখনো হতে পারে না। মনে করো আলেকজান্ডার যুদ্ধ করতে আসছে, কার সাথে? পুরুর সাথে যুদ্ধ করতে আসছে। তো আলেকজান্ডার যুদ্ধ করতে এসে পুরুর মাকে বলছে যে মাসিমা, কালকে পুরুর সাথে আমি ওইখানে গিয়েই যুদ্ধ শুরু করব। ঠিক এমনটা ঘটনাটা কিন্তু না। তাহলে এগুলো কিন্তু হতেই থাকে, মানে চলে আসছে। ধারণাটা বা এর উৎসটা কখন, কোথাও থেকে শুরু হয়েছে, সেটাকে একটা বেস করে আমরা যখন 1789, কেন বলছি? বেশিরভাগ রোম্যান্টিক যারা রাইটার ছিলেন, দে ওয়ার গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই হুম? দে ওয়ার গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ রেভলিউশন। ফরাসি বিপ্লবের দ্বারা প্রভাবিত হয়েছিল। কারণ ফরাসি বিপ্লবের দ্বারা তারা এটা ভেবেছিল হয়তো দেশে কোথাও শান্তি ফিরবে। যদিও বিপ্লবটা ফ্রান্সে ঘটেছিল, কিন্তু প্রত্যেকটা যুদ্ধ বা প্রত্যেকটা বিপ্লবের তার কিন্তু প্রভাবটা সুদূর প্রসারী। যেমনটা আমরা বলতে পারি, যেমন আমরা যখন মডার্নিজমের ক্ষেত্রে আমরা যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলি বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা বলি, দেখো ওয়ার্ল্ড ওয়ার কেন বলি? এটা তো 4টা 5টা 6টা 7টা 8টা দেশ অংশগ্রহণ করেছে। ওয়ার্ল্ড ওয়ার কেন বলি? কারণ এটা ডমিনেটেড করছে কারা? ইউরোপিয়ান কান্ট্রি। আমরা ইউরোসেন্ট্রিসিজম হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটার উপর থেকে আমি বেস করে তোমাদের বলতে পারি 1789 খ্রিস্টাব্দে বা 1789-এ যখন ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব হচ্ছে, সেইটা কোথাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা স্যামুয়েল টেইলর কোলরিজ বা রবার্ট শাদের মতো বিখ্যাত লেখকের কোথাও যেন একটা এই ধারণা জন্মে দিয়েছিল যে কোথাও হয়তো দেশে শান্তি মিলবে বা শান্তি ফিরে আসবে। এই আশ্বাসে কিন্তু তারা প্রথমে লেখা শুরু করে। সেক্ষেত্রে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, রবার্ট সাদে, দোজ রাইটার্স আর অলসো কল্ড অ্যাজ লেক পোয়েটস। এদের ছাড়া যাদের আমরা পড়ব, লর্ড বায়রন, পিবি সেইলি অ্যান্ড জন কিটস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।
এছাড়াও যারা রয়েছে, এইবার আমরা যাব, আমি আবারও বলছি রোম্যান্টিক এজের পোয়েট্রির কথা, কারণ রোম্যান্টিক এজ কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। বিশেষ করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ ভীষণই ইম্পর্টেন্ট, বায়োগ্রাফিয়াল লিটারেরিয়া অ্যান্ড সেই সঙ্গে লিরিক্যাল ব্যালান্স। এই দুটো ছাড়া আরও যেটা রয়েছে জন কিটস, পিবি শেইলি, লর্ড বায়রন, ডন জুয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড জন কিটস এবং পিবি শেইলির ও টু সাইকি, ও টু অটাম, টু স্কাইলার্ক, এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। ও টু দ্য নাইটিঙ্গেল, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এগুলোকে বাদ দিয়ে এগোনো যাবে না। ঠিক আছে, তাহলে যখন আমরা রোমান্টিক এজের পোয়েট্রির কথা বলবো তখন আমাদের কোনগুলোকে পড়তে হচ্ছে? উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, রবার্ট সাদে, দেন পিবি শেইলি, লর্ড বায়রন, জন কিটস। ওকে, এইবার আমরা পড়ব পোয়েটস অফ দ্য ভিক্টোরিয়ান এজ। এইবার আমি এই ক্ষেত্রে আমি কিন্তু বলবো তোমাদেরকে রোম্যান্টিক পিরিয়ডের উপরে সব থেকে বেশি জোর দিতে বলবো, এবং রোম্যান্টিক পিরিয়ডের উপর যতটা তোমরা প্রেশার ক্রিয়েট করছো, একই প্রেশার তোমরা ক্রিয়েট করো ভিক্টোরিয়ান পিরিয়ডের উপরে। কারণ ম্যাথিউ আর্নল্ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ম্যাথিউ আর্নল্ড ডোভার বিচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু ডোভার বিচ না, ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ কবিতার সঙ্গে সঙ্গে তার যে মাইনর পোয়েমসগুলো আছে সেগুলোকে লক্ষ্য রাখো। তার যে এসে রয়েছে কালচার অ্যান্ড অ্যানার্কি, সেটার উপরে ফোকাস করো। ঠিক আছে, তো আমি যখন ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা একটু আগেই বললাম যে এটা 1832 বা 37 থেকে স্টার্ট হয়েছে। তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা বিরাট প্রভাব কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে পড়েছিল, যার জন্যে কিন্তু কার্ল মার্কস এই ধরনের মার্কসিজম বা মার্কসিস্ট যে থিওরিটা আছে সেটাকে কিন্তু তিনি লিখেছিলেন, বা সেই ধারণাটা তার জন্মেছিল, যেখানে তিনি বেস সুপারস্ট্রাকচারের কথা বলেন, সারপ্লাস ভ্যালুর কথা তিনি বলেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে যদি একটু ভালো করে লক্ষ্য করো, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটেছিল ঠিক তার আগ অবধি কিন্তু, বা ঠিক তার আগের মুহূর্ত অবধি কিন্তু ইংল্যান্ড ছিল একটা অ্যাগ্রারিয়ান কান্ট্রি। হঠাৎ করে সেখানে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটছে, এই জায়গাটাকে একটু বোঝার চেষ্টা করো। হঠাৎ করে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটছে তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, দেখো মানুষ কী করছে, গ্রামের চাষবাসকে তখন কি করছে ভুলে গিয়ে তারা কি করছে, শহরে ছুটে যাচ্ছে। কি আশায়? কর্মের আশায়। ইভেন ছোট ছোট বাচ্চারা অবধি যাচ্ছে। যেখানে তোমরা এই যে মডার্ন টাইমস কিন্তু অ্যাকচুয়ালি হার্ড টাইমস। যদি তোমরা চার্লি চ্যাপলিনের যে মডার্ন টাইমস যে ভিডিওটা রয়েছে সেটাকে যদি একটু তোমরা দেখো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে মেশিন মানুষকে কীভাবে, মেশিন যেমন মানুষ যেন মেশিন হয়ে গেছে। সো এটা এক ধরনের মেকানিজম বা মেটেরিয়ালিজমের এক ধরনের একটা প্র্যাকটিস। তো এই ক্ষেত্রে তোমরা দেখবে, সেক্ষেত্রে আমি এটাই বলবো, তো মানুষ যখন গ্রাম ছেড়ে যখন চলে যাচ্ছে শহরে, বিশেষ করে ম্যানচেস্টার কিংবা লন্ডন কিংবা ওয়েস্টমিনস্টার, এইসব জায়গাগুলো দিয়ে যখন কাজের জন্য তারা যাচ্ছে, সেইখানে গিয়ে কিন্তু তারা ভালো বাড়িতে বা ভালো বাসায় থাকতে পারছে না। তাদের জন্য কিন্তু তৈরি হলো আরবিয়ান, অর্থাৎ ঠিক বস্তি ঘিঞ্জি এলাকা তৈরি হলো, যেখানে তারা বিভিন্ন খাবারকে তাদের বিভিন্ন রকম রোগের সৃষ্টি হলো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং একটু যদি ভালো করে দেখা যায় যে যদি ভিক্টোরিয়ান সোসাইটি বা ভিক্টোরিয়ান যদি এনভায়রনমেন্টকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, দেখা যাবে ওই সময় ওয়েস্টমিনিস্টার বা লন্ডন বা ম্যানচেস্টারের আশেপাশে এত নোংরা পড়ে থাকতো। সো এটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা ফল। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেমন মানুষ কর্ম যেমন হারিয়েছে, কর্ম যেমন পেয়েছে, আবার কিন্তু মানুষের তার যে পরিশ্রমের যে মূল্যটা, সেটার পরিমাণ কিন্তু অনেক কমেছে। এবং মেশিনের দ্বারা যে পরিমাণ তারা প্রোডাক্ট উৎপন্ন করতে পারছিল বা প্রডিউস করছিল, সেগুলো কিন্তু মার্কেটে বিক্রি করে মালিক যারা ছিল তারা ধনী থেকে আরও ধনী হয়, এবং গরিব যারা ছিল তারা গরিব থেকে আরও গরিব হয়। ভিক্টোরিয়ান সোসাইটির কিন্তু এটা একটা মজার বিষয় যে এখানে কিন্তু যেমন ভীষণ রিচ হয়েছে, পোর কিন্তু ভীষণ পোর হয়েছে। সোসাইটির দুটো দিক কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে খুব ভালোভাবে দেখা গেছে, যে জন্য কিন্তু কার্ল মার্কস কিন্তু গ্রেটলি ইনফ্লুয়েন্সড হয়েছে এই ধরনের ঘটনা থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা বলছি, ভিক্টোরিয়ান পিরিয়ডের পোয়েটসদের মধ্যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেন রবার্ট ব্রাউনিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড লর্ড আলফ্রেড টেনিসন, ম্যাথিউ আর্নল্ড, আর্থার হেনরি ক্লক,
and G.M. Hopkins. Those writers are really very very important. আমি আবারও বলছি, ভিক্টোরিয়ান পিরিয়ডের যখন পোয়েটসদের কথা আমরা পড়বো সেক্ষেত্রে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং, লর্ড অ্যালফ্রেড টেনিসন, ম্যাথিউ আর্নল্ড, আর্থার হিউ ক্ল and G.M. Hopkins. Very very important. Apart from, we have to discuss about pre-Raphaelite brotherhood. এটা কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডে এই প্রি-রাফায়েলাইট ব্রাদারহুডের কথা আমরা পড়বো বা আমরা জানবো। সেখানকার বিখ্যাত যে কবি রয়েছেন তাদের মধ্যে ডিজি রসেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্রিস্টিয়ানো রসেটি ভেরি ইম্পর্টেন্ট, উইলিয়াম মরিস ইম্পর্টেন্ট, এসি সুইনবার্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রুডিয়ার্ড কিপলিং। দেখো, এসি সুইনবার্ন, রুডিয়ার্ড কিপলিং এই দুটো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, সঙ্গে ডিজি রসেটি। এখানে তোমরা গবলিন মার্কেট পাবে, এর সাথে রুডিয়ার্ড কিপলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুগলি, এছাড়া তোমার হচ্ছে এসি সুইনবার্নও কিন্তু ইম্পর্টেন্ট। সেই জন্য বলছি এসি সুইনবার্নটাও কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে বা এসি সুইনবার্নের উপরে জোর দিতে হবে। এগুলো ছাড়া যখন আমি মডার্নিস্ট পোয়েটসদের কথা বলছি, আমি আরও একবার বলবো, এই যে মডার্নিজমের অ্যাকচুয়ালি এই টক্স অ্যাবাউট এলিয়েনেশন, ফ্র্যাগমেন্টেশন, এই সমস্ত বিষয়গুলো। কারণ দেখো, ঠিক ওই 1910 সালের পর আমরা যদি শুরু করি যে 1914 থেকে 1918 সাল, এটা হচ্ছে আমরা বলছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পিরিয়ডে যে সমস্ত রাইটার সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, ঠিক আছে, যেমন আমরা বলতে পারি কিছু রাইটার আছে, যেমন সিগফ্রিড স্যাসুন, এই ধরনের যে রাইটারগুলো ছিল, সিগফ্রিড স্যাসুনের মতো বা রুপার্ট ব্রুক, এই ধরনের যে রাইটারগুলো ছিল, তো এরা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে সরাসরি অংশগ্রহণ করেছে। তারা যে যুদ্ধের যে ভয়াবহ দাবানলটা, তারা যে রক্তটা দেখেছিল সরাসরি ডিরেক্ট, কি বলবো, ওয়্যার ফিল্ডে দাঁড়িয়ে ওয়্যার করার সময় বা যুদ্ধ করার সময় যে ভয়াবহ দৃশ্যগুলোর সম্মুখীন হয়েছিল, তার উপর নির্ভর করে কিন্তু ওনারা এই ধরনের কবিতা লিখছেন। বিশেষ করে সিগফ্রিড স্যাসুন বা ডব্লিউ.বি. ইয়েটস এই ধরনের কবিতা লিখছেন। ডব্লিউ.বি. ইয়েটস দ্য সেকেন্ড কামিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলোকে একটু খেয়াল রাখা। এছাড়াও যেমন আমরা এইখানে যদি আমরা যে সমস্ত কবিদের নাম বলবো, যেমন আমরা বলবো এডওয়ার্ড থমাস, টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, আমরা ডব্লিউ.এইচ. অডেন, সিগফ্রিড স্যাসুন, এই যে রাইটারগুলো, এনাদের রাইটিংয়ে তুমি এই যে লেখকগুলো, তারা যুদ্ধের ভয়াবহতাও বলেছে, এদের মধ্যে কিছু কিছু আবার যুদ্ধকে প্রশংসাও করেছে, ঠিক আছে, অ্যাডমায়ার করেছে। কিন্তু বেশিরভাগ জন যুদ্ধকে কিন্তু তার যে, কি বলবো, তার যে যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়গুলো তুলে ধরেছে। এমনকি এও শোনা গেছে যে তারা যখন কবিতা লিখছেন, সেখানে তারা কবিতার লাইনের মধ্য দিয়ে এটাই তারা বোঝাতে চাইছেন, দেখো, তারা যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে কেউ কাউকে চেনে না, অথচ দুটো দেশের যে গভর্নমেন্ট বা যে সরকার, তাদের নির্দেশে তারা একে অপরের দিকে গুলি ছুটছে, অথচ না তো তাদের মধ্যে আছে কোনো বিবাদ, না তো তাদের মধ্যে আছে কোনো দ্বন্দ্ব, এ তো সত্ত্বেও তারা নিজেদের মধ্যে কিন্তু যুদ্ধ এইভাবে চালিয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা ভয়ঙ্কর, মানে একটা টেরিবল ঘটনা, যেখানে নিজেরাই অংশগ্রহণ করেছে, নিজেরাই বুঝছে যুদ্ধের ভয়াবহতা কী, এবং সেখান থেকে ফিরে এসে কেউ বা সেখানে এই ওয়্যার পোয়েম লিখছে। কিন্তু এরপর আমি যেটা বলবো, জাস্ট কিছুটা আমি আজকে বলবো যেগুলো ড্রামাটিস্ট, প্রত্যেকটা এজের যে ড্রামাটিস্ট কারা রয়েছে, প্রত্যেকটা যে ড্রামাটিস্টদের মধ্যে কাদেরকে আমরা জোর দেব। দেখো, যেমন আমি আগের দিন পড়াতে বলেছিলাম যে এলিজাবেথান পিরিয়ডে ইউনিভার্সিটি উইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমি বলেছিলাম জন লিলি, থমাস লজ, থমাস কিড, জর্জ পিল, রবার্ট গ্রিন, ক্রিস্টোফার মার্লো অ্যান্ড থমাস ন্যাশ। দোজ আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি সেখানে বলেছি কেন এরা ইউনিভার্সিটি উইটস নামে পরিচিত।
কারণ এরা প্রত্যেকেই কোথা দিয়ে এসছে, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, আইদার ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড অথবা ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে এরা এসছে। যেহেতু ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে, ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে এসছে, তাই এদেরকে একত্রে বলা হয় ইউনিভার্সিটি অফ উইটস। বাট এদের মধ্যে একজন লেখক আছে, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এদের মধ্যে একজন লেখক আছেন যিনি কোনো ইউনিভার্সিটি থেকে আসেন, তিনি হলেন থমাস কিড। ওকে, তার রাইটিং স্টাইল অনেকটাই ইউনিভার্সিটি উইটসদের মতো, তাই তাকে কিন্তু ইউনিভার্সিটি উইটসদের আন্ডারেই ফেলা হয়। এছাড়া কারা রয়েছে, শেক্সপিয়ারিয়ান যে কন্টেম্পোরারি রাইটার রয়েছে সেক্ষেত্রে জর্জ চ্যাপম্যান, উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন, রয়েছে থমাস টেকার, জন মার্স্টন, জন ওয়েবস্টার, ইভেন থমাস মিডলটন। দোজ আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো ছাড়া রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সে, যখন আমরা রেস্টোরেশন পিরিয়ড পড়বো সেক্ষেত্রে রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স পড়তে হবে। রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্সের ক্ষেত্রে দেখো, রেস্টোরেশন পিরিয়ডের একটু তোমাদের একটা কথা বলে রাখি, যে রেস্টোরেশন পিরিয়ড চলার ঠিক আগেই ছিল কমনওয়েলথ পিরিয়ড, যে পিরিয়ডটা ফার্স্ট ডেমোক্রেসি অফ ইংল্যান্ড নামে পরিচিত এবং যেটি অলিভার ক্রমওয়েলের দ্বারা লিড হয়েছিলেন এবং তিনি অ্যাজ আ লর্ড প্রোটেক্টর তিনি শাসন করেছিলেন। তো এই সময় কিন্তু থিয়েটার ব্যান্ড করা হয়েছিল ইন 1642। তো মানুষ এই যে নিজেরা এন্টারটেন করতে পারছে না, নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করতে পারছে না, তারা যে থিয়েটার দেখে যে আনন্দ উপভোগটা করতো সেটা বন্ধ হয়ে গেছে। তো সেটাকে কিন্তু মানুষ আর ভালোভাবে নিতে পারছিল না, সেই জন্য কিন্তু মানুষ আবার সেই চার্লস সেকেন্ডকেই কিন্তু ফ্রান্স থেকে ফিরিয়ে আনে এবং রেস্টোর করে মোনার্কে অ্যাজ ওয়েল অ্যাজ রেস্টোর করে থিয়েটারকে। এবং সেই থিয়েটার কিন্তু অবসিনিটি ভালগারিটিতে ভরা, সেখানে ভালগার থিং, অবসিন, এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে। ইভেন বেট্রিক্স লক্ষ্য করা গেছে। বেট্রিক্স আর কিছু না, ওয়ান উম্যান সাবস্টিটিউট ফর আনাদার উম্যান, একটা মহিলা আরেকটা মহিলার সাবস্টিটিউট হিসাবে কাজ করছে। সো এই যে রেস্টোরেশন কমেডি, রেস্টোরেশন ভালগার কমেডি অনেকে বলে, বা এখানে প্রচুর পরিমাণে অবসিনিটিকে দেখানো হয়েছে। তো সেই রেস্টোরেশন কমেডি ও ট্র্যাজেডির মধ্যে যারা রয়েছে, জন ড্রাইডেন, জর্জ ইথারেজ, উইলিয়াম ওয়াইচার্লে, আফরা বেন, জন ভ্যানরা, নেক্সট ইউ হ্যাভ উইলিয়াম কংগ্রেভ, অ্যান্ড দেন George Faulkner. So those are really very very important writer, you should keep in your mind. Next we are talking about neoclassical dramatist. সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে জোসেফ এডিসন, রিচার্ড স্টিল, হেনরি ফিল্ডিং, স্যামুয়েল জনসন, অলিভার গোল্ডস্মিথ অ্যান্ড সেরিডন। those writers are very very important. আবারও বলছি, জোসেফ এডিসন, রিচার্ড স্টিল, স্যামুয়েল জনসন, অলিভার গোল্ডস্মিথ এবং হেনরি ফিল্ডিং অ্যান্ড সেরিডন। দোজ আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার। দেখো, এই নিওক্লাসিক্যাল পিরিয়ডে আমি তার ঠিক একটু আগে থেকে বলবো, রেস্টোরেশন পিরিয়ড থেকে বলবো, যখন 1660 যখন চার্লস সেকেন্ড আবার পুনরায় তিনি রিটার্ন ইংল্যান্ডে ফিরে আসছেন, রেস্টোর করছেন, মনার্ককে রেস্টোর করছে, শুধুমাত্র মনার্ককে না তাছাড়া থিয়েটারকেও রেস্টোর করছেন। সেই সময় কিন্তু তিনি কতগুলো নিয়ম কানুন বা আইনের তৈরি করেন। সেখানে কিন্তু সেই সময় দুটো পার্টি ছিল, একটা হুইগ একটা টোরি। এবং নিওক্লাসিক্যাল পিরিয়ডের একটু আগে থেকে শুরু করে লেট রেস্টোরেশন পিরিয়ড, বা আমরা বলতে পারি লেট 17th সেঞ্চুরি অ্যান্ড আর্লি 18th সেঞ্চুরি, এই সময় কিন্তু কফি হাউসের একটা কালচার দেখা গেছে। ঠিক আছে, কফি হাউসের কালচার, ইভেন এসে রাইটিং, ম্যাগাজিন রাইটিং, এগুলোর কিন্তু একটা প্রভাব কিন্তু দেখা গেছে, যেগুলো জোসেফ এডিসন বা রিচার্ড স্টিল এদের হাত ধরে হয়েছে। তো সেক্ষেত্রে আমি আরেকবার বলছি, নিওক্লাসিক্যাল ড্রামাটিস্টদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জোসেফ এডিসন, রিচার্ড স্টিল, অলিভার গোল্ডস্মিথ, দেন ইউ হ্যাভ সেরিডন। দোজ রাইটার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন হচ্ছে ভিক্টোরিয়ান টু মডার্ন এজের যে সমস্ত ড্রামাটিস্ট আছে, ভিক্টোরিয়ান এজ থেকে আর মডার্ন এজ, ভিক্টোরিয়ান এজে একটু কম, কারণ ভিক্টোরিয়ান এজে যেটা হয়েছিল বেশিরভাগটা কিন্তু নভেল রাইটিং হয়েছে। তো নভেল এইখানে যেমন ফ্লারিস্ট হয়েছিল, সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডে বা ভিক্টোরিয়ান এজে দেখব যে ড্রামাটিস্টদেরও কিন্তু একটা একটা বিরাট ভূমিকা পালন করেছিল। তাদের মধ্যে কারা রয়েছে ভীষণই ইম্পর্ট্যান্ট, যাদের নাম আমি বলবো,
হেনরিক ইবসেন রয়েছে, লেডি গ্রেগরি রয়েছে, জিভি শ রয়েছে, জেমস ম্যাথিউ ব্যারি রয়েছে, জন গ্লাসওয়ার্দি রয়েছে, টিএস এলিয়ট রয়েছে, সিওনো কেসি রয়েছে, নোয়েল কাভার্ড রয়েছে, স্যামুয়েল বেকেট, ইউজেন আইনস্কো অ্যান্ড ডিএইচ লরেন্স। দোজ রাইটার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও একবার বলছি, হেনরিক ইবসেন, লেডি গ্রেগরি, দেন জিভি শ, জেমস ম্যাথিউ ব্যারি, জন গ্লাসওয়ার্দি, সিওনো কেসি, টিএস এলিয়ট, নোয়েল কাওয়ার্ড, ইউজিন আইনস্কো অ্যান্ড ডিএইচ লরেন্স। দোজ রাইটার্স আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার্স। এদের মধ্যে কিছু রাইটার দেখবি নোবেলের জন্য বিখ্যাত, কিন্তু নোবেল ছাড়াও দেখো টিএস এলিয়ট কিন্তু তার ওয়েস্টল্যান্ডের জন্য বিখ্যাত, লাভ সং অফ জি আলফ্রেড প্রুফকের জন্য বিখ্যাত, কিন্তু সেগুলো ছাড়া কিন্তু তার যে এই যে নাটকগুলো রয়েছে, মার্ডার ইন ক্যাথেড্রাল এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে, এই জায়গাগুলোর উপরে কিন্তু ফোকাস দিতে হবে, এই জায়গাগুলোর উপর এইগুলোকেই কিন্তু বেস করে এগোতে হবে। এছাড়াও কন্টেম্পোরারি যারা ড্রামাটিস্ট রয়েছে লাইক ইউজিন ওনিল রয়েছে, ব্রেটল ব্রেচেট রয়েছে, টেনিসি উইলিয়ামস রয়েছে, জন অসবর্ন রয়েছে, লাইক আর্থার মিলার রয়েছে, এছাড়াও রয়েছে জন আর্ডেন রয়েছে। দোজ রাইটার্স আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রাইটার্স। আগেন আই সে কন্টেম্পোরারি ড্রামাটিস্ট যখন আমি বলবো, ইউজিন ওনিল, ব্রেটল ব্রেচেট, জন আর্ডেন, টেনিসি উইলিয়ামস, আর্থার মিলার, দোজ রাইটার্স আর রিয়েলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যখন আমি কন্টেম্পোরারি পিরিয়ডের ড্রামাটিস্টদের কথা বলবো। এছাড়াও যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, এছাড়াও কিছু রাইটার রয়েছে যেগুলো ওয়ার্ল্ড লিটারেচারের বিভিন্ন কান্ট্রি থেকে আসছে। সেক্ষেত্রে আমরা আমেরিকান লিটারেচারেরও কিছু পাবো, অস্ট্রেলিয়ান লিটারেচারের কিছু পাবো, কিন্তু এই ড্রামাটিস্টরা খুবই ইম্পর্টেন্ট। তারা কারা রয়েছে? হ্যারোল্ড পেন্টার, ডেভিড স্টোরে, এডওয়ার্ড বন্ড, টম স্টুপার্ট, পিটার নিকোলাস, Arnold Wesker, Mortimer, then you have Robert Bolt, then Brandon Behan and David Hare, Kirill Churchill. Those are really very important writers. Kirill Churchill important, Harold Pinter important, The Birthday Party, The Caretaker. So these are very important. David Story, Edward Bond, Tom Stewart, Rosicrucian and Gildenstein are dead. So এই জায়গাগুলো, পিটার নিকোলাস, ওকে, আর্নল্ড ওয়েস্কার, দোজ রাইটার আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এইগুলোর উপরেই জোর দিতে হবে। তো আজকে আমি মূলত পোয়েট্রি আর পোয়েটস অ্যাকচুয়ালি প্রত্যেকটা এজের ইম্পর্টেন্ট পোয়েটসদের কথা বললাম, প্রত্যেকটা এজের ইম্পর্টেন্ট ড্রামাটিস্টদের কথা বললাম। এই ড্রামাটিস্টগুলো এবং এই পোয়েটসগুলোর যেগুলো, দেখো মেজর যারা পোয়েটস রয়েছে, মেজর পোয়েটসদের তোমরা করবে মাইনর রাইটিংগুলো, মেজর পোয়েটসদের যে মাইনর পোয়েমগুলো রয়েছে সেইগুলোর উপর ফোকাস দাও, আর মাইনর যে পোয়েটগুলো রয়েছে তাদের যে মেজর রাইটিংগুলো আছে সেখানে ফোকাস রাখো। সাপোজ আমি হ্যারোল্ড পেন্টারের বার্থডে পার্টি, হোম কামিং, এগুলো ছাড়া তার যে এগুলো তো পড়তেই হচ্ছে, ঠিক আছে, এগুলো ছাড়া এর যে মাইনর রাইটিংসগুলো আছে আমরা সেগুলোর দিকে লক্ষ্য রাখবো। যখন আমরা ডেভিড স্টোরের কথা বলছি বা আর্নল্ড ওয়েস্কারের কথা বলছি, টম স্টুপার্টের কথা বলছি, টেনিসি উইলিয়ামসের কথা বলছি, টেনিসি উইলিয়ামসের গ্লাস মিনিজারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইটস এ আমেরিকান ড্রামা, কিন্তু আমাদেরকে এটা ফলো করতে হবে যে টেনিসি উইলিয়ামসের গ্লাস মিনিজারি, সেই গ্লাস মিনিজারির উপরে ফোকাস রাখতে হবে। আর্থার মিলারের দিকে ডেথ অফ সেলসম্যান, এটাকে লক্ষ্য রাখতে হবে। এগুলো ছাড়া আমাদের যেমন একটু আগে বললাম যে আর্নল্ড ওয়েস্কার রয়েছে বা পিটার নিকোলাস রয়েছে, টম স্টুপার্ট রয়েছে, যেমন দোজ রাইটার্স, এই রাইটারদের কিন্তু কী করতে হবে, জিভি শ, অস্কার ওয়াইল্ড, এদের যে মেজর রাইটিং সেইগুলোর সাথে সাথে মাইনর রাইটিংয়ের উপরে জোর দিতে হবে। আর কিছু কিছু রাইটার্স তোমরা পাবে যে রাইটার্সগুলো আমি তোমাদের কাছে নূতন নাম মনে হতে পারে, জাস্ট তোমরা সেই রাইটারগুলোকে পড়া স্টার্ট করো। প্রথমে আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এই সম্পূর্ণ ভিডিওটা যেমন তোমার প্রত্যেকটা এজ সম্পর্কে তার হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের কথা বলছে, সেই সঙ্গে সঙ্গে কেন রাইটাররা এই ধরনের লেখা লিখছে, কেন একটা পিরিয়ডের ভাগ করা হয়েছে, কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা পাবে। এই প্রত্যেকটা বিষয়, আমি আবারও বলছি, প্রত্যেকটা বিষয় তোমরা পাবে। সেই জন্য বলছি ফোকাসটাকে, এই যে
রাইটারের নাম বললাম বা এই যে পোয়েটসগুলোর নাম এখানে রাখো। প্রথমে একটা কাজ করো, প্রথমে এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে একটা চার্ট বানিয়ে ফেলো। যেমন আমি প্রথম থেকে যদি বলি, এজ অফ চসারের একটা চার্ট বানিয়ে ফেলো, ইংলিশ চসারিয়ানের একটা চার্ট বানিয়ে ফেলো, ব্রিটিশ চসারিয়ানের একটা চার্ট বানিয়ে ফেলো, সেই সঙ্গে একটা চার্ট বানাও যেটা স্কটিশ চসারিয়ানের উপরে। তারপর তোমরা চলে এসো এলিজাবেথান সনিটিয়ারের উপরে, স্পেন্সারিয়ান পোয়েটসের উপরে, মেটাফিজিক্যাল পোয়েটসের উপরে। তারপর সেই সঙ্গে থাকবে রেস্টোরেশন পোয়েটস, নিও ক্লাসিক্যাল পোয়েটস, রোম্যান্টিক পোয়েটস, প্রি রোম্যান্টিক পোয়েটস, যাদেরকে আমরা গ্রেভিয়ার্ড পোয়েটস বলছি, তাদের উপরে। সেই সঙ্গে সঙ্গে মডার্ন পোয়েমসের, দেখো মডার্ন পোয়েট্রিতে কারা আসছে বা পোস্ট মডার্নিজমে কারা আসছে, সেটার সাথে সাথে দেখো ভিক্টোরিয়ান পিরিয়ডে আমি কাদের বলেছি সেগুলোকে চার্ট করো, ফার্স্ট চার্ট করো। আমি ক্রোনোলজিক্যালিই বলেছি, তোমরা সেগুলোকে চার্ট করো, করে সেইখান থেকে যেগুলো একদম প্রথমেই কি করবে, তুমি ওই লেখকের কোনো লেখা জানো কিনা সেই লেখাটাকে প্রথমেই ইনপুট করো। দিস ইজ দ্য ওয়ে অফ টেকনিক। তাহলে তুমি বুঝতে পারবে তুমি কতটা এগিয়ে আছো আর কতটা পিছিয়ে আছো। তাহলে ফার্স্ট হোম অ্যাসাইনমেন্ট কি তোমাদের? প্রথম হোম অ্যাসাইনমেন্ট হলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে সম্পূর্ণ নামগুলো বা প্রত্যেকটা নামকে লিখে ফেলা এজ ওয়াইজ, এবং সেটা ক্রোনোলজি আমি যেমনটা বলেছি ঠিক তেমনটা লিখে ফেলা। এইবার তোমরা ওই লেখকের কি কি লেখা জানো বা ওই লেখকের কি কি লেখা তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ সেখানে পড়ানো হয়েছে, জাস্ট সেই লেখাটাকে ওইখানে লিখে ফেলো, ওখানে পেন ডাউন করো, করার পরে গুনে নাও, কাউন্ট করো কতগুলো তুমি জানো এবং কতগুলো রাইটারের তুমি জানো না। যে রাইটারগুলোকে জানো না সেগুলোকে প্রথমে স্ট্রেস আউট করো, করার পরে তাদের লেখাগুলোকে আইদার আমি যেটা বলেছিলাম মার্কেট থেকে যদি বুক কেনো সেই বুক বা আমার যে অ্যামাজন এই কিন্ডেল বুক রয়েছে সেখান থেকে তোমরা কি করবে, সেই রাইটারের যে বইটা আছে সেটাকে লিখে ফেলো। ফার্স্ট লিখে ওই রাইটার আর তার লেখা এটাকে প্রথমেই মুখস্থ করে ফেলো। এরপর যখন পুরো যখন পোয়েট্রির যে সেশনটা রয়েছে সেটাকে যখন তোমরা শেষ করছো তখন সরাসরি চলে যাবে ড্রামাতে। একইভাবে ড্রামায় তোমরা ফার্স্ট চার্ট করলে, একইভাবে প্রথমে শুরু করছো মিডল ইংলিশ, ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, এলিজাবেথান, তারপর যেমনটা তোমরা শুরু করছো এলিজাবেথান, রেস্টোরেশন, পিউরিটান, নিও ক্লাসিক্যাল, অগাস্টান, রোম্যান্টিক, প্রি রোম্যান্টিক, এইভাবে যেমনটা আসছো কন্টেম্পোরারি, মডার্নিজম, পোস্ট মডার্নিজম, ভিক্টোরিয়ানিজম, সো ভিক্টোরিয়ান পিরিয়ড, এই এজে কী কী আসছে এই জায়গাটাকেই ফোকাস করো। সেখান থেকে প্রথমে একইভাবে পদ্ধতি, সেম পদ্ধতি। প্রথমে তোমাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে, ভিডিও থেকে দেখে দেখে প্রত্যেকটাকে তুলে ফেলা, প্রত্যেকটা নাম তুলে ফেলার পর তুমি এই লেখকের কোন লেখাটা চাও সেই লেখাটাকে ইনপুট করে ফেলো। ইনপুট করার পর দেখো কতগুলো লেখকের লেখা তুমি জানো না। যদি দেখো বেশিরভাগ লেখকের লেখা জানো না তাহলে জানবে যে আমাদের এফার্ট অনেকটাই বাড়াতে হবে। যদি দেখো 50-50 হয়েছে তাহলে যে 50% তুমি জানো সেটার উপরে একটু কম জোর দিয়ে যে 50% তুমি জানো না সেটার উপরে বেশি জোর দাও। এবং যখন দেখবে সেটা 30-70 হয়েছে বা 20-80 হয়েছে, 80% তুমি জানো না 20% তুমি জানো, তখন কিন্তু তোমাকে টার্গেট করতে হবে যে 20% তুমি জানো না, যে 80% তুমি জানো না সেই 80%-এর উপরে ফোকাস রাখবে। আচ্ছা, যারা কয়েকবার প্রিপারেশান নিয়েছো কিন্তু প্রিপারেশানটা সেইভাবে কার্যকারী হয়নি তাদের ক্ষেত্রে তারা দেখবে হয়তো 20%ই তোমার অজানা, 80% জানো। তারা কি করবে, ওই 20%কে ফার্স্ট টার্গেট রাখবে। প্রথমে যেটা জানো না, যেটা আমার জানা নেই, যেটা আমার কাছে নেই সেটাকেই টার্গেট করো। সেইটা যখন ফুলফিল হয়ে যাচ্ছে তখন আমি নেক্সট রাইটারের কাছে যাব। নেক্সট রাইটার যখন ধরছি তার মেজর রাইটার যদি হয় তাহলে তার মাইনর রাইটিংগুলোকে প্রথমে টার্গেট করব, আর যদি মাইনর রাইটার হয় তার মেজর রাইটিংগুলোকে টার্গেট করব। যদি এরকম একটা লেখক যে হয়তো কবিতা লেখে কিন্তু কবিতা লেখার সঙ্গে সঙ্গে সে ড্রামা লিখেছে এবং ড্রামাটা ইম্পর্টেন্ট, যেমন আমি টি.এস. এলিয়টের কথা একটু আগে বলছিলাম, দ্য ওয়েস্টল্যান্ড লিখেছে, দ্য লাভ সংস অফ জে. আলফ্রেড প্রুফোক লিখেছে,
এবং দুটো কবিতাই ইম্পর্টেন্ট। একটু নেটের প্রশ্নগুলোকে ঘাটলে দেখা যাবে যে এই দুটো জায়গা থেকেও প্রশ্ন এসছে, কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন যখন আসছে সেটা কোথা দিয়ে আসছে, টিএস এলিয়ট কি প্লে লিখেছে, সেই প্লের প্রোটাগনিস্টের উপর ভিত্তি করে আসছে। তাহলে টিএস এলিয়টের প্লেটার উপরে আমাদের কিন্তু তাহলে জোর দিতে হবে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তো আমি এই একই জিনিস বলছি, প্র্যাকটিস তোমরা এইভাবে শুরু করো। তাহলে তোমাদের হাতে এখন কোন কোন কবিদের পড়তে হবে সেটা আছে, কোন কোন নাট্যকারদের পড়তে হবে সেটা আছে, ড্রামাটিস্ট আছে, কোন কোন পোয়েটসদের পড়বে সেটাও আছে। এরপর আমি তোমাদেরকে দেবো কোন কোন ফিকশন রাইটারদের পড়তে হবে, কোন কোন নভেল পড়তে হবে, ফেমিনিজমের কাদের পড়তে হবে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার যখন পড়াবো সেক্ষেত্রে কাদের পড়তে হবে। যেমন আমি তোমাদের এখন একটু বলতে পারি, যদি ইন্ডিয়ান ফেমিনিজমের কথা বলি, আমাদেরকে পড়তে হবে শোভা দে, শশী দেশপাণ্ডে, অনিতা দেশাই, কিরণ দেশাই, মহাশ্বেতা দেবী, আমাদেরকে এছাড়াও পড়তে হবে এই সমস্ত রাইটারদেরকে, ঠিক আছে। গীতা হরিহরনকে পড়তে হবে, রমা মেহতাকে পড়তে হবে। সো এদের কোন লেখাটা পড়বে আমি সেগুলোও তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। সো নেক্সট ভিডিওয় আমরা সেই সিরিজ আনছি যে সিরিজে তোমরা ভিক্টোরিয়ান বা সমস্ত পিরিয়ডের ফিকশন এবং নন ফিকশন পাবে, ঠিক আছে। ফিকশনে কাদের পড়বে, নন ফিকশনে কাদের পড়বে, সেই সিরিজ আমি আনবো। তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিজেদের জন্য নিজেদের মতো করে, তোমরাই হচ্ছে তোমাদের বেস্ট টিচার, তোমরাই বানাতে পারো তোমাদের নিজেদের নোটস, যে নোটস তোমাকে সফলতা এনে দেবে। তার জন্য নেটশালা সবসময় তোমাদের পাশে রয়েছে, আমি সবসময় তোমাদের পাশে রয়েছি। আই উইল গিভ অল নোটস, অল মেটেরিয়ালস, কোন কোন রাইটার পড়লে সেই সমস্ত রাইটারগুলো আসবে, সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করব। ইভেন আমার সাকসেস স্টোরিও শেয়ার করব। এগুলোই কিন্তু, এই এলিমেন্টসগুলোই কিন্তু আমাকে সাকসেস এনে দিয়েছে। তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখো, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব